তো বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ আমরা তারকেশ্বরে এসেছি, কেননা শ্রাবণ মাসে তারকেশ্বরে মেলা হয়। শ্রাবণী মেলা তারকেশ্বরে হয়। ভক্তরা সুদূর শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে এসে, গঙ্গা জল নিয়ে এসে তারকেশ্বরে আসে। সেই হিসেবে পুরো শ্রাবণ মাস ধরে এখানে মেলা হয়, তাই তার নাম শ্রাবণী মেলা। এই যে আমাদের ডান দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, আমরা মন্দিরের দিক থেকে স্টেশনের দিকে যাচ্ছি। সেই বিল্ডিংটি বর্তমানে নতুন কম্পিউটারাইজ টিকিট কাউন্টার। আগে স্টেশনের ভিতরে এই টিকিট কাউন্টার ছিল, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা বন্ধ করে দিয়ে এখন এখানে টিকিট কাউন্টার হয়ে গেছে। তা বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বাবা মহাদেবের ভক্তগণ শুধু শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে কিভাবে তারকেশ্বরে আসছে। সেই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে তারকেশ্বরের এক পুরনো কাহিনী আমার মনে পড়ে গেল। সেই কাহিনী আপনাদেরকে শোনাবো। এই তারকেশ্বরে বাবা তারকনাথের যারা পূজারী বা সেবক, সেই মহন্তরা যে কীভাবে তারকেশ্বরকে কলুষিত করেছিল তার কাহিনী আজ আপনাদেরকে শোনাবো। সেই মহন্তরাই যে তারকেশ্বরকে বকলমে শাসন করত তার কাহিনী আপনাদেরকে শোনাবো। একটি নয়, একাধিক নারী ঘটিত কাহিনী ও ঘটেছিল মহন্তদের আমলে। জনগণ মহন্তদের দেবতাতুল্য মনে করত, কিন্তু সেই মহন্তরাই জনগণের উপর অত্যাচার করত। সেই কাহিনী আপনাদেরকে বলবো। সেই অত্যাচার ও বাবা তারকনাথকে রক্ষা করার জন্যই তারকেশ্বরে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। তারকেশ্বরে মহন্তগণ দশনামা সন্ন্যাসী ও ব্রহ্মচারী রূপে বাবা তারকনাথের সেবা করিবেন, ইহাই রাজা ভারামল্ল নির্দেশ দিয়ে যান। তাহারা বিবাহ করিয়া সংসার করিতে পারিবে না এবং মহন্ত গত হইলে তাহার প্রধান শিষ্য মহন্ত পদে অভিষিক্ত হইবেন, ইহাই চিরাচরিত প্রথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, বহু মহন্ত সন্ন্যাস ধর্মের মস্তকে পদাঘাত করিয়া স্ত্রীর সংসর্গের দ্বারা কদাচরে নিযুক্ত হইয়া উক্ত পদের অমর্যাদা করেন। ধর্মের আবরণে মহন্তগণ যে অধর্মের খেলা খেলিতেন, দরিদ্র প্রজাগণ সে অনাচারের প্রতিকারের চেষ্টা করিতে কোনোদিন সাহসী হয় নাই। মহন্ত যে ধর্মের আড়ালে কত অধর্ম করেছে তা এলোকেশীর কাহিনীতে অনেক কিছুই জানা যায়। তারকেশ্বরের নিকটে কুমরুল নামক একটি গ্রাম আছে। ওই গ্রামে নীলকমল মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ বাস করত। নীলকমলের প্রথমা স্ত্রীর জ্যেষ্ঠা কন্যার নাম এলোকেশী। এলোকেশীর সঙ্গে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক যুবার বিবাহ হয়। নবীনচন্দ্র কলিকাতায় মিলিটারি অরফ্যান প্রেসে চাকরি করত। নবীনের আত্মীয় স্বজন কেউ না থাকায় স্ত্রীকে তার বাপের বাড়িতে রাখত এবং মাসে মাসে খরচ পাঠাইত। নীলকমলের প্রথম স্ত্রী গত হইলে আবার বিবাহ করে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মহন্ত মাধবগিরির বিশেষ ভালোবাসা ছিল। একদিন মহন্ত যুবতী এলোকেশীকে দেখিয়া উন্মত্ত হয় এবং তাহার বিমাতাকে প্রলোভন দিয়া এলোকেশীকে পাওয়ার কামনা করে। ওই বিমাতা নিজ পতি নীলকমলকে বিভিন্ন প্রলোভন দেখিয়া তাহার মেয়ে এলোকেশীকে মহন্তের হাতে সমর্পণ করিবার পরামর্শ দেন। স্বামী স্ত্রীর পরামর্শে স্থির করে যে যেহেতু এলোকেশীর সন্তান হয় নাই, তাই তাহাকে সন্তান হবার ওষুধ খাওয়ানোর জন্য তারকেশ্বরে নিয়ে যাওয়া হইবে। সেই মতো এলোকেশীকে তারকেশ্বরে নিয়ে গিয়ে মহন্ত মাধবগিরির হাতে তুলে দেওয়া হয়। মহন্ত ওষুধ খাওয়ানোর ছলে মাদক দ্রব্য খাইয়ে এলোকেশীকে অচৈতন্য করিয়া তাহার সতীত্ব নাশ করে। পরে নানারূপ সোনারূপার গহনা পাইয়া এলোকেশীর মন মহন্তর প্রতি অনুরক্ত হয়। সে সর্বক্ষণ মহন্তর ভবনে স্ত্রী পুরুষের ন্যায় বাস করিতে থাকে। ক্রমে এ কথা চতুর্দিকে ছড়িয়া পড়ে এবং নবীনচন্দ্রের কানেও তাহা পৌঁছায়। নবীন শ্বশুরবাড়ি আসিয়া এলোকেশীকে সবিস্তারে জিজ্ঞাসা করিলে এলোকেশী কোনো কথা গোপন না করে সমস্ত বিষয় তাহাকে খুলিয়া বলে। নবীন এলোকেশীর কথায় খুশি হইয়া তাহাকে ক্ষমা করে এবং সুন্দরী স্ত্রীকে কলিকাতায় তাহার সঙ্গে নিয়ে যাবে বলে মনস্থির করে এবং পালকি বেহারার অনুসন্ধান করতে থাকে। এই খবর মহন্ত মাধবগিরির কাছে পৌঁছায়। এলোকেশী হাতছাড়া হইতেছে দেখে মহন্ত বিভিন্ন জায়গায় পাহারা বসায়, যাহাতে নবীন এলোকেশীকে নিয়ে কলকাতায় যেতে না পারে এবং পথে তাকে ছিনিয়ে নেবে। নবীন দেখলে যে স্ত্রীকে লইয়া যাওয়া দুষ্কর। মহন্ত এতকাল ভোগ দখল করিয়া এখনও এলোকেশীকে ছাড়তে চায় না, তাই উভয়কেই নিরাশ করিয়া
বলিয়া সে পুলিশে অনুমতি দিয়ে কাটিয়া পুলিশে গিয়ে উপস্থিত হয়। 1873 খ্রিস্টাব্দে 12 আগস্ট নবীন হুগলির জয়েন্ট ম্যাজিস্ট্রেটের কাছে মহন্ত মাধবগিরির বিরুদ্ধে নালিশ করেন। বিচারে মহন্ত জেল ও নবীনের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। পরে নবীনকে খালাস করিয়ে দেওয়া হয়। মহন্ত মাধবগিরির আচরণের কথা সমগ্র বঙ্গদেশে প্রচারিত হয়, কিন্তু দুঃখের বিষয় পুণ্যতীর্থে কুলবধূর সতীত্ব নাশের পরেও বঙ্গবাসী লম্পট মহন্তকে বিতাড়িত করিতে সমর্থ হয় নাই। জেল খাটিয়া আবার শপথে বহাল হয় আদালতেরই নির্দেশে। সেই সময় এই ব্যাপার লইয়া বহু নাটক, উপন্যাস ও গান রচনা হয়েছিল। এই ঘটনা অবলম্বনে বেঙ্গল থিয়েটার্সে ইস মহন্ত একই কাণ্ড নামক একটি নাটক 1873 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর অভিনীত হয় ও বাবু বিহারীলাল চট্টোপাধ্যায় মহন্তর ভূমিকায় অভিনয় করিয়া বিশেষ সুনাম অর্জন করেন এবং বেঙ্গল থিয়েটার্সেও এই অভিনয়ে প্রচুর অর্থ প্রাপ্ত হয়। এই নাটকের সাফল্য দেখিয়া 1874 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি গ্রেট ন্যাশনাল থিয়েটার্সে এলোকেশির ঘটনা অবলম্বনে আমি তো উন্মাদিনী নামক একখানি নাটিকা অভিনীত হয় এবং রসরাজ অমৃতলাল বসু এলোকেশির পিতা নীলকমলের ভূমিকায় অভিনয় করেন। এ তো গেল এলোকেশির কাহিনী। আর এক কাহিনী হলো তারকেশ্বর নিবাসী শ্রীমন্তগিরির সন্ন্যাসীর কাহিনী। তিনি স্বীয় ধর্মকর্ম সংস্থাপনায় এক বেশ্যা রাখিয়াছিলেন। শ্রীমন্তগিরি ওই বেশ্যার উপপতি জগন্নাথপুর নিবাসী রামসুন্দরকে খুন করে। ঘটনাটি ঘটে বাংলার 1230 সালের 16ই চৈত্র। পরে শ্রীমন্তগিরির ফাঁসি হয়। এত ঘটনা ঘটার পরেও মহন্ত সতীশগিরি সময়ে অত্যাচার চরম সীমায় পৌঁছায়। 1331 সালে স্বামী শিবানন্দ নামক এক সন্ন্যাসী সর্বপ্রথম এই অত্যাচারের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া পতিত হন, কিন্তু তিনি তাহাতে ভীত না হইয়া স্বামী সচ্চিদানন্দের সহযোগিতায় দ্বিগুণ উৎসাহ লইয়া মহন্তের বিরুদ্ধে আন্দোলন করেন। ইহাই তারকেশ্বরের সত্যাগ্রহ আন্দোলন নামে খ্যাত। স্বাধীনতার পূর্বে ভারতে ইংরেজ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন হয়েছে, আর তারকেশ্বরে মহন্তর বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন হয়েছে, ভাবাই যায় না। এই আন্দোলনের সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয় তারকেশ্বরের যাবতীয় ব্যাপার নিজ হস্তে গ্রহণ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগে সত্যাগ্রহ আরম্ভ করেন। সত্যাগ্রহীগণ প্রত্যহ কীভাবে কারাবরণ করিত তাহার সংবাদ ও সত্যাগ্রহীর জেলের মৃত্যু বিষয়ক একটি সংবাদ আনন্দবাজার পত্রিকায় 30শে জুলাই 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারকেশ্বরের সত্যাগ্রহ 29শে জুলাই। 16 জন সত্যাগ্রহী লক্ষ্মীনারায়ণের মন্দিরে প্রবেশের চেষ্টা করাতে গ্রেপ্তার হইয়াছে। সত্যাগ্রহী শোচনীয় মৃত্যু। কৃষ্ণনগর জেলে সত্যাগ্রহী বন্দী পরিতোষ কুণ্ডু নিউমোনিয়া রোগে গত 28শে জুলাই মারা গিয়াছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে। মহন্ত সতীশগিরির সময়ে তাহার অত্যাচারে উৎপীড়িত হইয়া অনাচারী মহন্তকে বিজড়িত করিবার জন্য সর্বপ্রথম স্বামী বিশ্বানন্দ এবং পণ্ডিত ধরানাথ ভট্টাচার্য, শ্রীযুক্ত শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় এবং মৌলানা আকরম খাঁ উক্ত সমিতির সভ্য নির্বাচিত হন। 1331 সালে সিরাজগঞ্জ কনফারেন্সে কংগ্রেস সত্যাগ্রহের ভার গ্রহণ করে এবং মৌলানা আকরম খাঁ কার্যকরীতে অস্বীকৃত হয় ডাক্তার প্রতাপচন্দ্র গুহ রায়ের উপর কংগ্রেসের পক্ষে যাবতীয় ভার প্রদান করা হয়। স্বামী সচ্চিদানন্দ, স্বামী বিশ্বানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন প্রভৃতি শত সহস্র যুবক তারকেশ্বরে সত্যাগ্রহ করিয়া কারাবরণ করেন। 27শে জ্যৈষ্ঠ 1331 সাল হইতে দেশবন্ধুর নেতৃত্বে 4 মাস যাবৎ এই সত্যাগ্রহ আন্দোলন চলিবার পর পরিশেষে মহন্ত সতীশগিরি গদিতে বসেন। ধরণীধর সিংহ রায় প্রমুখ 7 জন ব্যক্তি তখন মহন্তের বিরুদ্ধে এক মামলা উপস্থিত করেন, কিন্তু মহন্তের ভয়ে তাহারা কেহ তাহার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয় নাই। শ্রীপতি হাজরা ও উমাপদ মোদক সর্বাগ্রে মহন্তের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং শ্রী তীর্থবাসী সিংহ রায়ের নিকট হইতে মহন্ত তাহার স্ত্রীকে চান বলিয়া তিনি সাক্ষ্য দেন। পরিশেষে সত্যের জয় হয় এবং তারকেশ্বরের সম্পত্তি দেশবাসীর হস্তে আসে।
তারকেশ্বরের সম্পত্তি সর্বসাধারণের সম্পত্তি বলিয়া আদালত সিদ্ধান্ত গ্রহণ করে এবং মহন্তের গদি তাহাদের শিষ্যগণ প্রাপ্ত হইবেন, এই প্রথার বিলোপ সাধন হয়। হুগলির জেলা জজ সচ্চিদানন্দ মুখোপাধ্যায় 1344 সালে অঘ্রাণ মাসে মহন্তের যোগ্যতা দেখিয়া দণ্ডির স্বামী জগন্নাথ আশ্রমকে প্রথম মহন্ত নিযুক্ত করেন। সম্পত্তি পরিচালনার জন্য পরিচালক সমিতি যে ব্যবস্থা করিবেন মহন্ত তাহাই মানিয়া লইবেন এবং মহন্তের পরিচালনায় প্রজাবর্গের উপর যদি কোনো অত্যাচার হয় তাহা হইলে পরিচালনা সমিতি যথা কর্তব্য নির্ধারণ করিবেন এবং প্রয়োজন হইলে তাহারা নূতন মহন্তও নিয়োগ করিতে পারিবেন বলিয়া হুগলির জেলা জজ কর্তৃক নির্দেশ দেওয়া হয়। গিরি উপাধিধারী পশ্চিম দেশীয় মহন্ত সম্প্রদায় তারকেশ্বর হইতে অপসারিত হইল এবং প্রথম বাঙালি সন্ন্যাসী এখন মহন্ত পদে অধিষ্ঠিত হয়েছিলেন। দণ্ডির স্বামী জগন্নাথ আশ্রম মহারাজ নবপর্যায়ে প্রথম বাঙালি সন্ন্যাসী মহন্ত পদে প্রতিষ্ঠিত হন। তিনি আধ্যাত্ম সাধনা করিবার জন্য তাহার শিষ্য শ্রীমৎ দণ্ডির স্বামী হৃষিকেশ আশ্রমকে মহন্ত পদ দিয়া অবসর গ্রহণ করেন। তাহার সুপরিচালনায় এই স্থানে সকল অনাচার দূরীভূত হইয়া ইহা একটি আদর্শ তীর্থক্ষেত্রে পরিণত হইয়াছে। 1340 সালে তিনি ভবানীপুরে জন্মগ্রহণ করেন। 17 বছর বয়সে তিনি সন্ন্যাস নেন এবং 28 বছর বয়সে 1358 সালে চৈত্র মাসে তিনি মহন্ত হন। তারকেশ্বরে এত অল্প বয়সের পূর্বে কেউ মহন্ত হন নাই। জজ রেবতী চট্টোপাধ্যায় ইহাও অনুমোদন করেন এবং তাহার পৈতৃক নিবাস ছিল বাঁকুড়া। এইভাবে তারকেশ্বরে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল এবং আদালতের নির্দেশে সেই সত্যাগ্রহ আন্দোলনের ফলে জনগণের জয় হয় এবং তারকেশ্বরের সমস্ত সম্পত্তি যেটা রাজা ভারামল্ল দান করে গিয়েছিলেন সেটা দেশবাসীর অহস্তে আসে। এই হলো তারকেশ্বরের সত্যাগ্রহ আন্দোলন। এতক্ষণ আপনারা যে কাহিনীটি শুনলেন সেই কাহিনীটি সুধীর কুমার মিত্র রচিত হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থ হইতে সংগ্রহ করা হয়েছে। আশা করি এইরকম পুরাতন কাহিনী আপনাদের শুনতে খুব ভালো লাগলো। তারকেশ্বর সম্পর্কে এরকম বিভিন্ন পুরাতন কাহিনী জানতে এবং বিভিন্ন মন্দিরের অজানা কাহিনী জানতে আমাদের ইউটিউব চ্যানেল রাজবোলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।